এই দাঁড়ান, এই লাশ আগে এখান থেকে নেওয়া যাবে না। আরে কে আপনি? আপনি কেন বাবার লাশ নিতে নিষেধ করছেন? স্যার, এই যে আপনাদের বিরিয়ানি পার্সেল। আরে সৈকত, যে কতদিন পর তোর সঙ্গে আমার দেখা, সেই ভার্সিটি লাইফের পরে আজকে প্রথম তোর সঙ্গে আমার দেখা হয়েছে। আর বলো না, কলেজ শেষ করার পরে এই কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ি, তাই আর যোগাযোগ করা হয়নি। কাজ? কি কাজ করো তুমি? এই যে বিরিয়ানির ছোট্ট দোকানটা, এই দোকানটা তুমি চালাও আর এই বিরিয়ানি সার্ভ করে বেড়াও? তোমার মনে আছে কলেজ লাইফে থাকতে তুমি সারাক্ষণ আমার পিছনে ঘুরঘুর করতে আর আমাকে বলতে তুমি নাকি আমাকে অনেক ভালোবাসো, আমার জন্য তুমি সবকিছু করতে পারো, শেষমেশ বিরিয়ানির দোকান দিয়ে এইসব কাজ করে বেড়াচ্ছ। আরে মা, কে এটা? তুই একে চিনিস না? হ্যাঁ বাবা, খুব ভালো করে চিনি। আমরা একসঙ্গেই কলেজে পড়তাম, কিন্তু কলেজে থাকাকালীন ও সারাক্ষণ আমার পিছনে ঘুরঘুর করত, আমাকে বিয়ে করার প্রপোজাল দিত। আজকে যদি বাবা আমি ওকে বিয়ে করতাম তাহলে আমার অবস্থা ওর মতো হয়ে যেত। ওনা কত বড় বড় কথা বলতো, এইটা করবে ওটা করবে, আর এখন কিনা এই ছোট একটা ঝুপড়ির মতো বিরিয়ানির দোকান নিয়ে বসে, আবার মানুষকে বিরিয়ানি গিয়ে জনে জনে সার্ভও করে বেড়ায়। আমার ভাবতেই অবাক লাগে। ও মোটামুটি ভালোই স্টুডেন্ট ছিল, কিন্তু ও যে এসব করবে এটা আমি কখনো ভাবতে পারি। বাবা, ভালো হলো যে আমি ওকে বিয়ে করিনি, আমার লাইফটা বেঁচে গেছে। আচ্ছা, অনেক কথা বলে ফেলেছি, এসব কথা বাদ দে। দেখ বিরিয়ানির প্যাকেটটা দে। হ্যাঁ, কত হয়েছে? 150 টাকা। ওয়েট, এটার ভাঙটি তো আমার কাছে নেই, আপনি একটু দাঁড়ান, আমি ভাঙিয়ে নিয়ে আসছি। থাক, ভাঙতি করার দরকার নেই। তোকে আমি টাকাটা পুরোপুরি দিয়ে দিলাম, তোর যা বিল হয়েছে ওটা তুই রাখ, বাকিটা তোর টিপস। আর শোন, হাজার হলেও একসঙ্গে পড়ালেখা শেষ করেছি, তুই আমাকে অনেকটা ভালোবাসতিস, তোর যদি কখনো টাকা পয়সার কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবি। শোন, গরিবদেরকে দান করতে আমার খুবই ভালো লাগে, তাই না বাবা? চলো। আচ্ছা, এটা আমি দেখতেছি, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। স্যার রিয়েলি সরি, আসতে একটু লেট করে ফেললাম। সরাসরি কাজের কথায় আসি। স্যার, এই শহরে আমাদের একটা পানির প্ল্যান্ট আছে যেটার অনেক সুনামও রয়েছে, তাই আমরা চিন্তা করেছি যে এই শহরে আমরা আরো একটি পানির প্ল্যান্ট তৈরি, এতে করে আমাদের ব্যবসার অগ্রগতি অনেক দ্রুত হবে। স্যার, এটা হলো ব্যবসায়িক কন্ট্রাক্ট, আপনি প্লিজ একবার চেক করে দেখুন। হ্যাঁ, ফাইলটা দেখলাম, তবে আমি কোনো ফাইনাল ডিসিশন দিতে পারবো না। ফাইনাল ডিসিশনটা আমার বস দিলেন, কোম্পানির চেয়ারম্যান। বড় স্যার মানে আপনাদের বড় স্যারও আছে? জি, উনি আমাদের কোম্পানির হেড, আমাদের কোম্পানির চেয়ারম্যান। অপেক্ষা করেন, একটু পরে চলে আসবে। আরে সৈকত, তুই এখানে কেন এসেছিস? ও আচ্ছা, বুঝতে পেরেছি, এখানেও বিরিয়ানির অর্ডার নেওয়ার জন্য চলে এসেছিস। কিন্তু তোর ড্রেস আপ এমন কেন? স্যুট বুট পরে এখানে অর্ডার নেওয়ার জন্য এসেছিস? বড় কোম্পানির মালিকের কাছ থেকে অর্ডার নিবি বলে? ম্যাডাম, মুখ সামলে কথা বলেন, উনি আমাদের কোম্পানির বস। কি ধরনের তামাশা শুরু করেছেন আপনি? ও কোথাকার বস? ওর রাস্তার পাশে বিরিয়ানির দোকান আছে, সেখানে ও বিরিয়ানি বিক্রি করে। কি সব উল্টাপাল্টা কথা বলছে? উনি হচ্ছেন আমাদের কোম্পানির চেয়ারম্যান সৈকত আহমেদ। নাজিম সাহেব, আপনি চুপ থাকুন, আমি ওনাদের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার কোম্পানির সাথে আমরা পানির প্যান্টের ব্যবসা করতে যাচ্ছিলাম। স্যার, অলরেডি আমাদের একটা পানির প্যান্ট আছে, তারপরে নতুন একটা করতে যাচ্ছে আমাদের এই এরিয়ায়। স্যার, আমার মেয়ে আপনার সাথে যে ব্যবহার করেছে এর উপর ভিত্তি করে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না প্লিজ। আমি আমার মেয়ের নিয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। সরি স্যার, প্লিজ। আমি আপনাদের ফাইল দেখেছি, ডোন্ট ওয়ারি। আমি প্রফেশনাল কাজে পার্সোনাল লাইফ আনি না। আপনাদের কন্ট্রাক্ট যদি লিগ্যাল হয় তাহলে আপনাদের কন্ট্রাক্ট আমি অ্যাকসেপ্ট করব। আর হ্যাঁ, আপনার মেয়ের সাথে আমি একটু কথা বলতে চাই। তো মিস মনি, আপনি যেন কি বলতে চেয়েছিলেন বলুন। স্যার, আসলে এমন কিছুই না, সেদিন আপনাকে ওই ছোট বিরিয়ানির দোকানে দেখেছিলাম, এই জন্য ভুলভাল কথা বলে ফেলেছি। রিয়েলি সরি স্যার। সরি? কিসের সরি? সেদিন তো অনেক বড় বড় কথা বলেছিলেন, এখন কেন সরি বলছেন?
কি যেন বলেছিলেন সেদিন, আপনাকে বিয়ে করলে আমি রাজার মতো থাকতাম। শুনুন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি কোনো রানীর রাজা হতে চাই না। আমি যাকে বিয়ে করব তাকে আমি রানীর মতো করে রাখতে, পরের ধনে পোদ্দারি করা আমার কোনোভাবে পছন্দ। আপনি যে সম্পদের বড়াই দেখাচ্ছেন সেটা আপনার বাবার টাকায় কেনা। আপনার বাবার কাছে জিজ্ঞাসা করে দেখুন টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়। আপনি যখন আমাকে অপমান করেছিলেন আমি কিন্তু কিছুই বলি, কেন জানেন? কারণ আপনার মতো ছোট মন মানসিকতা মানুষের সাথে কথা বলাটা আমার রুচিতে বাজছিল, আমার ঘৃণা করছিল আপনার সাথে কথা বলতে। আর হ্যাঁ, ব্যবসায়িক কথায় আসি, আপনাদের এই কন্ট্রাক্ট পেপারে সমস্যা আছে, সমস্যা ঠিক করুন, তারপর ভেবে দেখব সাইন করা যায় কি। প্লিজ স্যার, এমনটা করবেন না। আসলে আমরা ব্যবসা অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি, এখন এরকম বলে স্যার আমাদের অনেক লস হয়ে যাবে। আঙ্কেল, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার সাথে আমার কোনো ঝগড়া বা ঝামেলা নেই। আপনি প্ল্যানিং ঠিকঠাক করে নিয়ে আসুন, তারপর ভেবে দেখব সাইন করা যায় কিনা। প্লিজ স্যার, একটাবার একটু দেখুন না। এক্সকিউজ মি, আপনারা আসতে পারেন। এই দাঁড়ান, এই লাশ আগে এখান থেকে নেওয়া যাবে না। আরে কে আপনি? আপনি কেন বাবার লাশ নিতে নিষেধ করছেন? আপনার বাবা ব্যাংকে 1 কোটি টাকা দেনা রেখে মারা গিয়েছে, এতে তার সকল কাগজপত্র। এখন 1 কোটি টাকা দায়ভার কে নেবে? আপনার বাবার নামে 1 কোটি টাকার মামলা চলছে, তাই তো অফিসারকে সাথে করে নিয়ে এসেছে। হ্যাঁ, উকিল সাহেব যা বলছে একদম সঠিক কথা বলছে। এখন বলুন, এই 1 কোটি টাকা দায়ভার কে নেবে? আরে আপনি এসব কি বলছেন? আমাদের বাবা যে 1 কোটি টাকা দেনা, এটা তো কখনো আমাদেরকে বলেনি। তাছাড়া এত টাকা আমরা কোথা থেকে দিব? টাকা কিভাবে পরিশোধ করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। ওকে টাকার প্রতিশ্রুতি দিয়ে তারপর আপনাদের বাবার লাশ সেখান থেকে নিতে পারবেন, তার আগে না। আলামিন ভাই, আপনার বাবার তো অঢেল সম্পত্তি, তার তো টাকা পয়সার কোনো অভাব নেই। আর দেখুন, এই কাগজপত্রের যদি সত্যতা থাকে তাহলে তার জমা জমি বিক্রি করে হলেও তার দেনাটা পরিশোধ করে দিন। আরে ইমাম সাহেব, আপনি এসব কি বলছেন? বাবা দেনা রেখে মারা গিয়েছে, তাতে আমরা কি করব? তাছাড়া আমাদের সয় সম্পত্তি কেন বিক্রি করতে হবে? সে তো নিজেই মারা গিয়েছে, আমাদেরকেও মেরে গিয়েছে। এমন বাবার পরিচয় দিতে আমাদের ঘৃণা হচ্ছে। নাউজুবিল্লাহ। ভাইয়া এসব কি বলছো? বাবা যেহেতু দেনা রেখে মারা গেছে, সেদিনও তো আমাদেরই পরিশোধ করতে হবে। দেখ মিথিলা, তুই মেয়ে মানুষ, এখানে চুপচাপ করে দাঁড়িয়ে থাকবি। তাছাড়া এত টাকা আমরা কোথা থেকে দিব? তোর যদি বেশি দরদ লাগে না, তাহলে টাকাগুলো তুই পরিশোধ কর। বোকার মতো কেন কথা বলছেন আলামিন ভাই? পিতামাতা পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে গেলে তার দায় দেনা পরিশোধ করার দায়িত্ব তার সন্তানদের, এটাই তো বাস্তবতা। আর তাছাড়া আপনাদের তো দায় দেনা পরিশোধ করার তৌফিক আছে, কি বলেন রাকিব ভাই? দেখুন ইমাম সাহেব, যেখানে বড় ভাই কথা বলছে সেখানে আমি কোনো কথা বলতে পারবো না, আর বড় ভাই যেখানে টাকা দিতে রাজি হচ্ছে না সেখানে আমিও কোনো টাকা দিতে পারবো না। রাকিব, বড় ভাই, তোমরা তো বাবার দেনা পরিশোধ করতে চাচ্ছ না, সেখানে আমি তোমাদের ছোট বোন হয়ে বাবার দেনা পরিশোধ না করে বাবার দাফন হতে দেব না। আমি যেভাবে হোক বাবার দেনা পরিশোধ করব। তোমরা ছেলে হয়ে যেটা পারোনি, আমি মেয়ে হয়ে সেটা দেখিয়ে দেব। আলহামদুলিল্লাহ, তাহলে তো ঝামেলা চুকে গেল। আচ্ছা উকিল সাহেব, তাহলে কি আমরা লাশের সৎকার করতে পারি? অবশ্যই পারবেন, তবে এখানে একটা কথা আছে। কি কথা? আসলে প্রথমে এখানে এসে আমি যে কথাগুলো বলেছি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছি। যিনি মারা গিয়েছেন তিনি ব্যাংকের কাছে কোনো ঋণ নেই, উল্টো ব্যাংকের কাছে তিনি 1 কোটি টাকা পান। সেই টাকাটা দেওয়ার জন্য আমি এখানে এসেছি। আরে উকিল সাহেব, বাবা আমাদের জন্য 1 কোটি টাকা রেখে গেছেন? আসলে আমাদের বাবা তো অনেক ভালো মানুষ, আমাদের এই সমাজে উন্নয়নের কাজ করে, গরিব দুঃখীর সেবা যত্ন করে। সমাজে কারোর মেয়ের বিয়ে না হলে বাবাই তো আর্থিক সহযোগিতা করে। তাছাড়া আমরা তো ব্যাংকে 1 কোটি টাকা দেখতে পাই। আমি দেখছিলাম যে আমার ভাই বোন এরা কি করে। আসলে আমার বোনটা অনেক ভালো, ইসলামিক মাইন্ডের তো, আর এই ভাইটা একটু দুষ্টু। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। বড় ভাই, আমি এতক্ষণ তোমার পক্ষ নিয়ে কথা বললাম, আর অমনি বদনামের ভাগটা আমার হয়ে গেল। চুপ কর, বাবা সম্পর্কে ভালো কিছু থাকলে তাই বল। বাবার সম্পর্কে বলতে গেলে দিনের পর দিন শেষ হয়ে যাবে, রাতের পর রাত শেষ হয়ে যাবে, তবু আমাদের বাবার সম্পর্কে বলে শেষ করা যাবে না। আমাদের বাবার মতো বাবা দ্বিতীয়টা হয় না। বাবা আমাদের জন্য অনেক কিছু করে গেছেন। উকিল সাহেব, আপনি একটা কাজ করুন, আপনি আমাদেরকে চেকটা তুলে দিন, তারপর বাবার দাফনের ব্যবস্থা করি। দাফনের কথা বলছেন? জি উকিল সাহেব, অনেক সময় তো কথোপকথন হলো, এখন চেকটা আমাদের হাতে তুলে দিন, তারপর বাবার লাশের দাফনের ব্যবস্থা করি। কিন্তু ঝামেলা তো একটা থেকেই গেল। ঝামেলা? কি ঝামেলা উকিল সাহেব? আসলে আমি যে কাগজটা দেখে কথা বলছিলাম সেখানে মনে হয় একটু ভুল থেকেই গেছে। আচ্ছা, আপনার দাদার নাম কি জানো? আমার দাদার নাম মোহসেন আলী। আসলে একটু মিস্টেক হয়ে গেল। আপনাদের বাবার নামের সাথে মিল আছে, কিন্তু আপনাদের দাদার নামের সাথে মিল, যে কারণে টাকাগুলো দিতে পারছি না। আচ্ছা, একটু সময় দিয়ে সহযোগিতা করুন।
আসলে আমি প্রথমে যেটা বলেছিলাম সেটাই ঠিক। আপনাদের বাবা ব্যাংকের কাছে 1 কোটি টাকা ঋণ রেখে মারা গিয়ে, এখন বলুন এই টাকাটা কখন পরিশোধ করবে? ফাজলামির একটা লিমিট থাকা দরকার আছে। উকিল সাহেব, আপনি কি এখানে আসার আগে কিছু খেয়ে এসেছেন নাকি? নেশাগ্রস্ত মানুষের মতো কথাবার্তা বলছেন। প্রথমে বললেন যে বাবার কাছে ব্যাংক টাকা পাবে, তারপর টাকা পাবো মানে বাবা পাবে, আবার বলছেন আপনারা মানে ব্যাংক বাবার কাছে পাবে। কি একটা উল্টাপাল্টা তাল শুরু করেছেন। দেখুন উকিল সাহেব, আমি আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, আপনি একজন আইনের মানুষ হয়ে কেন এমন ছলচাতুরি করছেন? তাছাড়া ওই সিরিয়াস মুহূর্তে এসে কেন উল্টোপাল্টা কথা বলছেন? আসলে ইমাম সাহেব, মানুষ মাত্রই তো ভুল করে। আমি ছোট একটা ভুল করে ফেলেছি। আসলে যে কাগজটা দেখে আমি কথা বলছিলাম সেখানে তাদের বাবার নামের সাথে মিল আছে, কিন্তু দাদার নামের সাথে কোনো মিল পাচ্ছি না। সে কারণে তাদেরকে টাকাটা দিতে পারছি না। আর যেহেতু যিনি মারা গিয়েছে তিনি ব্যাংকের কাছে দায়বদ্ধ, সেহেতু তার সন্তানের তো টাকাটা পরিশোধ করবে। আপনি একটা কাজ করুন, আপনি মুরব্বী মানুষ সেখানে উপস্থিত আছে, আপনি একটু মীমাংসা করে দিন না। আলামিন ভাই, আপনি আপনার বাবার দেনাটা কখন পরিশোধ করবেন সেটা নিশ্চিত করে দ্রুত আপনার বাবার লাশ দাফনের ব্যবস্থা করুন। ইমাম সাহেব, আমি কোনো টাকা দিতে পারবো না। আমাদের বাবা দেনা ছিল, আমাদের কাউকে বলে দেনা হয়েছে নাকি? তাছাড়া বাবার দেনা বাবাই পরিশোধ করুক, আমরা টাকা দিতে পারবো না। হ্যাঁ, বড় ভাই তো সঠিক কথাই বলেছে, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। আপনাদের টাকার প্রয়োজন হলে বাবার কাছ থেকে বুঝে নিন। আচ্ছা ঠিক আছে, আপনাদের বাবার দেনা আপনাদের বাবাই পরিশোধ করবে, আদায় করে নেওয়ার দায়িত্বটা আমাদের। এখন আপনারা আশেপাশ থেকে সরে যান। অফিসার, আপনার কাজ আপনি করুন। হ্যাঁ, দরকার হলে তাই করবো। 1 কোটি টাকা কারণ একটি টাকাও দিতে পারবো। এই মিথিলা, বাবা তো তোকে অনেক টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখিয়েছে, ভালো পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে, তুই টাকা পয়সা খরচ করে বাবাকে ছাড়িয়ে নে এবং এলাকার লোকজন নিয়ে দাফনের ব্যবস্থা কর। আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমিও চলে যাচ্ছি। আমি আমার ভাগের সম্পত্তি বিক্রি করে 1টি টাকাও দিতে পারবো না। ভাইয়া চলো। হ্যাঁ চল। দাঁড়াও তোমরা। বাবা ভুল করেছে সেটা শুধরে নেওয়ার দায়িত্ব আমাদের। তাছাড়া বাবা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে, অনেক অর্থ সম্পদও রেখে গেছে, সেটা আমরাই ভোগ দখল করছি। বাবা নিজের জন্য কিছুই করেনি, সে আজকে মারা গেছে, তার সকল সম্পত্তি এখানেই পড়ে আছে। আজকে তোমরা বাবার দেনা পরিশোধ করতে চাচ্ছ না, তবে আমি তার মেয়ে হয়ে কথা দিচ্ছি, সকল সম্পত্তি ভাগাভাগির পর আমার সব সম্পত্তি বিক্রি করে হলেও আমি বাবার দেনা পরিশোধ। উকিল সাহেব, আমি এক হতভাগা বাবার মেয়ে, আপনি আমার সম্পর্কে খোঁজ নিতে পারেন। আমি কাউকে কথা দিলে কথার বরখেলাপ করি না। আমি আপনাকে কথা দিই, আমি আমার বাবার সকল দেনা পরিশোধ করে দেব। দয়া করে আমার মুখের কথা বিশ্বাস করে বাবার লাশটাকে দাফন করুন। ঠিক আছে বোন, আমি আপনার মুখের কথা বিশ্বাস করে আপনার বাবার লাশ দাফন করার অনুমতি। আপনার বাবার লাশ সেখান থেকে নিয়ে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, তোমরা আর রাগ করে থেকো না, যাও বাবার লাশটা দাফন করে এসো। এত বোকা আমরা না। আমাদের সাথে ভালো ব্যবহার করে ভালো কথা বলে লাশের দাফন করাবা, তারপর এটা তো আমরা হতে দিব না। আমরা এখান থেকে চলে যাচ্ছি। রাকিব চল। এই দাঁড়ান, আপনারা কেমন সন্তান বলুন তো? এই বাবা জীবিত থাকা অবস্থায় আপনাদের নামে শত শত কোটি টাকা সম্পদ করে দিয়ে আজকে সেই বাবা মারা গিয়েছে, সামান্য কিছু টাকা দেওয়ার ভয়তে আপনারা এখান থেকে চলে যাচ্ছেন। এমনটা কেন করছেন? হ্যাঁ, আরে একটা সন্তান জন্মগ্রহণ করলে বাবারা সবসময় চেষ্টা করে কিভাবে সন্তানটাকে ভালো রাখবে। সেই সন্তানকে মানুষ করতে গিয়ে একটা সময় তারা অসহায় হয়ে পড়ে, একাকিত্ব বরণ করে, তারপর মারা যায়। আর আজকে এই যে মানুষটা শুয়ে আছে, সেই মানুষটা তো আপনাদের জন্য কম কিছু করেনি। আজকে সামান্য 1 কোটি টাকার জন্য সে বাবার লাশ ফেলে আপনারা চলে। আপনি আমাদেরকে নিয়ে একটা ভাও কথা বলবেন না। আপনারা এখানে যে কাজের জন্য এসেছিলেন সে কাজ তো মিটে গিয়েছে। এখন আমাদের মধ্যে আমরা কি করব কি করব না সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনারা এখানে মেহমান স্বরূপ এসেছিলেন, ভদ্রতার সহিত চলে যান। চলেই তো যাবো, তবে ঘটনার শেষ দৃশ্যটা না দেখে গেলে কেমন হয়ে যায় না? শেষ দৃশ্য মানে আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি এখানে প্রথমবার এসে মিথ্যা কথা বলেছিলাম আপনাদেরকে ট্রাই করার জন্য, আপনাদের ভাই বোনের চরিত্রগুলো দেখার জন্য। দ্বিতীয়বার আমি সত্য কথা বলেছিলাম, তৃতীয়বার আমি আপনাদেরকে আবারও মিথ্যা কথা বলেছি, আর চতুর্থবার যেটা বলছি এটাই চিরন্তন সত্য এবং আসল টুইস্ট। আপনাদের বাবা ব্যাংকে 1 কোটি টাকা রেখে গেছে, আর সেই টাকা পাওয়ার যোগ্য কে জানেন? আপনাদের বোন মিথিলা। আরে কি বলছেন আপনি এসব? চুপ। আর একটা কথা বলবেন, এখানে চুপচাপ দাঁড়িয়ে দেখুন কি হচ্ছে। আর একটা কথা যদি বলেন তাহলে মৃত বাবাকে অপমান করার দায়ে আপনাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব। এদিকে আসুন। এই নিন, আজ থেকে 1 কোটি টাকার মালিক আপনি। আপনার বাবা মারা যাওয়ার আগে আমাকে ওসিয়াত করে গিয়েছিলেন, আমাকে বলেছিলেন উকিল সাহেব যে আপনি যদি বেঁচে থাকেন আর আমি যদি মারা যাই তাহলে আমার সন্তানদেরকে আপনি পরীক্ষা করবেন, যাকে উপযুক্ত মনে করবেন এই 1 কোটি টাকা তার হাতে তুলে দিবেন। আপনাদের বাবা অনেক ভালো মানুষ ছিলেন। আলামিন ভাই, আপনি তো বিয়ে করেছেন, আপনারও সন্তান হবে, তবে একটা কথা মনে রাখবেন, যে সন্তানের জন্য পৃথিবীতে আপনি মরিয়া হয়ে ছুটছেন সেই সন্তানকে প্রথম স্থান অধিকার করানো থেকে বঞ্চিত রাখবেন, বরং তাকে এটা শেখাবেন যে ভালো কাজের উপর আর কিছু হয় না। আমাদের প্রত্যেকেরই উচিত ভালো দেখানো না, ভালো কাজ করা। ইমাম সাহেব, আপনি লাশ দাফনের ব্যবস্থা করুন। এই দাঁড়াও, তোমরা কেউ বাবার লাশের কাছে আসবে না, যা করার আমি আর ইমাম সাহেব করব। আপনারা থাকেন, আমি গ্রামের মানুষজনকে ডেকে নিয়ে আসছি। না বোন, আপনি ভেতরে যান, বাকি ব্যবস্থা আমি করছি।
আলামিন ভাই, সামান্য কিছু টাকার মোহে পড়ে আপনারা যেটা করছেন সেটা থেকে আপনারা না, সমাজের সবাইকে শিক্ষা নেওয়া উচিত। পাপীকে নয়, পাপকে ঘৃণা করো। তাহলে চলুন সকলে মিলে লাশের সৎকার করি। তুমি কি সত্যি বাবার কবর খুঁড়েছো? হ্যাঁ খুঁড়েছি। এতগুলো স্বর্ণ গহনা মাটির নিচে থাকবে তা হয় নাকি? তার আগে তো চোরের বাচ্চা চোর চুরি করে নিয়ে গেছে। তোমার এত লোভ যে তুমি শেষ পর্যন্ত বাবার কবরটা খুঁড়ে ফেললে? আমার টাকা লাগবে, অনেক টাকা। এই তোদের যদি টাকা পয়সা লাগতো তাহলে তোরা কবর খুঁড়তি না? আরে কি ব্যাপার, তোমরা এখন এখানে বসে কান্না করছো কেন? তোমাদের বাবা লাশ দাফন করতে হবে না? চলো সবাই। আরে কামরুল ভাই, আপনি কোথায় ছিলেন? আমরা তো আপনার জন্য অপেক্ষা করতে করতে বাবার লাশ দাফন করে এসেছি। দাফন করে ফেলেছো মানে? আর এটা তোমরা কি করেছো? কামরুল ভাই, লাশ এভাবে কতক্ষণ রাখবো? বিদেশ থেকে আনা লাশ পচে গেলে গন্ধ হবে, তাই আমরা দাফন করে ফেলেছি। আরে তাই বলে গোসল ছাড়াই তোমরা দাফন করে ফেলেছো? কামরুল ভাই, এখানে গোসল করানোর কি আছে? বিদেশ থেকে যখন লাশ পাঠায় তখন তো গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে তারপর পাঠায়। তাছাড়া আপনি এভাবে কেন কথা বলছেন? না মানে কামরুল ভাই, সত্যি করে বলুন তো কি হয়েছে প্লিজ। না, আসলে হয়েছে কি, চাচা জীবিত থাকা অবস্থায় তার গলায় একটা 3 ভরি ওজনের স্বর্ণের চেন ছিল, তো অনেক দামি একটা ঘড়ি ছিল। তাছাড়া চাচা বিদেশে থাকা অবস্থায় অনেক স্বর্ণ অলংকার জমিয়েছে, সেগুলো করফাকে দিয়ে আনার জন্য চাচার কাফনের মধ্যে করে বিদেশ থেকে দেশে আসানো হয়েছে। এখন তোমাদেরকে যে বলবো সেটা আমার মনে ছিল না, আর বলেই বা কি হবে? এখন সেই স্বর্ণ অলংকার কিভাবে বের করবে? থাক কামরুল ভাই, সামান্য স্বর্ণ গহনার জন্য এসব কথা বললেও পাপ হবে। আর যদি বাবার কবর খুঁজছি তাহলে তো ডবল পাপ হবে। এসব করার কোনো দরকার নেই। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক কথা বলেছো। সামান্য স্বর্ণ গহনার জন্য বাবার কবর খোঁড়া ঠিক হবে না। তার থেকে বাবা কবরে ভালো থাকুক, এটাই আমরা চাই। কামরুল ভাই, আপনি বাবার জন্য দোয়া করবেন। হ্যাঁ ঠিক আছে, দোয়া করা ছাড়া তো আর কোনো কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করব। আসি, তোমরা ভালো থেকো। কি ব্যাপার আলামিন ভাই, হঠাৎ করে বাড়িতে ডাকলে? ও বুঝতে পেরেছি, মিলাদের ব্যাপারে কথা বলবে তাই না? আরে রাখুন আপনার মিলাদ। কিসের মিলাদ? আপনি একটা মিথ্যাবাদী। আপনি আমার সাথে মিথ্যা কথা বলেছেন। আর আলামিন ভাই, তুমি এসব কি বলছো? আমি মিথ্যাবাদী মানে? আরে তুই শুধু মিথ্যাবাদী না, তুই একটা চোর। বড় ভাই, এমন কি হয়েছে যার জন্য তুমি কামরুল ভাইকে চোর সাব্যস্ত করছো? তুমি কি কারণে আমাকে এসব বলছো? এই কিসের জন্য চোর বলছে তুই বুঝতে পারছিস না? তুই তো নিজের মুখে বলে গেলি বাবার গলায় 3 ভরি ওজনের চেন আছে। তুই বললি বাবার হাতে দামি ঘড়ি আছে, বাবার সাথে নাকি স্বর্ণ অলংকার আছে। তাহলে সেগুলো কোথায় গেল? তুমি এসব কিভাবে জানলে? তুমি কি বাবার কবর খুঁড়েছো? কি হলো ভাইয়া, চুপ করে আছো কেন? তুমি কি সত্যি বাবার কবর খুঁড়েছো? হ্যাঁ খুঁড়েছি। এতগুলো স্বর্ণ গহনা মাটির নিচে থাকবে তা হয় নাকি? তাছাড়া আমি দেখার জন্য খুঁড়েছিলাম যে আদৌ এটা সত্য কিনা, কিন্তু তার আগে তো চোরের বাচ্চা চোর চুরি করে নিয়ে গেছে। ছি ভাইয়া ছি, তোমার এত লোভ যে তুমি শেষ পর্যন্ত বাবার কবরটা খুঁড়ে ফেললে? আরে সে তোরা যা বলবি বল, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার টাকা লাগবে, অনেক টাকা। এই তোদের যদি টাকা পয়সা লাগতো তাহলে তোরা কবর খুঁড়তি না? না, খুঁড়তাম না, কারণ আমরা তোমার মতো এত লোভী না যে সামান্য টাকার জন্য বাবার কবর খুঁড়বো। তোমাকে এখন ভাই বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে। এই চুপ কর, আমি তোর সাথে কথা বলছি না। এই কামরুল, আমি তোর সাথে বোঝাপড়া করবো। চোরের বাচ্চা চোর, সত্যি করে বল সেই সোনা গহনা কোথায় রেখেছিস? আসলে সত্য কথা বলতে চাচা লাশের সাথে কিছুই ছিল না, আমি তোমাদেরকে মিথ্যা কথা বলে। কি বললি তুই? যখন কিছু ছিলই না তাহলে এত কথা বললি কেন? এত মিথ্যা কথা কেন বললি? কেন মিথ্যা বলেছি? আমার শরীরের যে অবস্থা, বিভিন্ন রোগে বাসা বেঁধেছে। আমি মনে হয় বেঁচে আর দেশে ফিরতে পারবো না। আচ্ছা বাবা, তুমি কি আমাকে একটা উপকার করতে পারবে? চাচা এসব আপনি কি বল? কি উপকার করতে হবে? বাবাজি, তুমি আমার বড় ছেলেকে চেনো না, ও খুব লোভী। আমার মনে হয় আমার অবর্তমানে ও বাকি 2 ভাই বোনকে কিছুই দেবে না। আমি বলি কি বাবা, আমার যদি কিছু হয়ে যায় তাহলে সঠিক জায়গায় আমার সম্পত্তি আর টাকার অংশ বুঝিয়ে দিও। কিন্তু চাচা আমি কিভাবে কি করব? আমি তোমাকে যেভাবে বলবো তুমি ঠিক সেইভাবেই করবে, তাহলে সঠিক লোককে তুমি পেয়ে যাবে। শোনো বাবা,
এবার কি বুঝতে পেরেছো কেন নাটকটা সাজিয়েছি? ছি, তোমার টাকার এত লোভ, তুমি টাকার জন্য মৃত বাবার কথা একটাবারের জন্য ভাবলে না? বাবার থেকে তোমার কাছে টাকাটাই বড় হয়ে গেল। আলামিন, এই সমাজে তোমার মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা সময়ের স্রোতে গা ভাসিয়ে মানুষের অবদানের কথা ভুলে যায়। তোমার বাবা তোমার জন্য কত কিছু করেছে, তুমি বড় সন্তান, তারপর তুমি বাবার সাথে এমনটা করলে। শুধুমাত্র তোমার ব্যবহারের কারণে তোমার বাবা আমাকে দিয়ে এসব কাজ করাতে বাধ্য হয়ে। আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি, কিন্তু আজকে মিথ্যা নাটকটা সাজানোর পর আমি এটা বুঝতে পেরেছি টাকার কাছে সম্পর্কে কোনো মূল্য নেই। যাই হোক, তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। বড় ভাই, তোমার মন মানসিকতা এত নীচ সেটা আমার জানা ছিল না। তোমার টাকার প্রয়োজন সেটা আমাকে বলতে পারতে। প্রয়োজনে আমি আমার রক্ত বিক্রি করে টাকা দিতাম। তারপর তুমি এত বড় একটা জঘন্য কাজ কিভাবে করলে? ছি ভাইয়া ছি, তোমাকে ভাই বলতেও আমার কষ্ট হচ্ছে। একটা মানুষ কতটা লোভী হলে নিজের বাবার কবর খুঁড়তে পারে। তোমাদের বাবা বিদেশ যাওয়ার আগে কিছু সম্পত্তি বিক্রি করেছিল, তার টাকা এবং সকল সম্পত্তির দলিল ব্যাগের মধ্যে আছে। আমি তোমার হাতে বুঝিয়ে দিচ্ছি, কারণ তোমার বাবা বলেছিল যে আমার সন্তানদের ভেতর থেকে যে যোগ্য তাকে এটা তুলে দেবে। নাও, ইসলামী শরীয়ত মোতাবেক তোমার ভাই বোন যেখানে যতটুকু সম্পত্তি পাবে তুমি তাদেরকে বুঝিয়ে দিবে। এটা ছিল তোমার বাবার শেষ ইচ্ছা। তিনি আমাকে বলেছিল যে আমার যোগ্য সন্তানের হাতে এই ব্যাগটা তুলে দিতে। আমার যতটুকু জ্ঞান হয়েছে এবং আমার জানা মতে তুমি এর যোগ্য লোক। কামরুল ভাই, রাকিব, মিথিলা, আমি আসলে টাকার মোহে পড়ে অন্ধ হয়ে গিয়েছি, তাই তো এই জঘন্যতম পাপ করেছি। তোরা সবাই আমাকে ক্ষমা করে দে। লামিন, আমাদের কাছে ক্ষমা চেয়ে কি হবে? আমরা ক্ষমা করার কেউ না। তুমি যে ভুলটা করেছো এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আর যদি পারো বাবার জন্য ভালো কিছু করো যাতে সে ভালো থাকে। বাবা, হ্যাঁ দেখো ওই যে তোমার স্টুডেন্ট না, যে তোমার কাছে টিউশনি করতো। হ্যাঁ তাই তো। আরে ওকে তো অনেকদিন পরে দেখলাম। চল চল, ওর সাথে কথা বলে আসি। এই তুমি সৈকত না? আরে স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? বাবা, ও কেমন আছে তুমি দেখতে পাচ্ছ না? করছে তো মানুষের গাড়ি পরিষ্কার। এই হবে হয়তো বা ড্রাইভারের কাজ করবে। ও আর কেমন থাকবে? যেমন থাকার কথা সেরকম আছে। তুই এসব কি বলছিস? তুমি আর বলবো, যেটা সত্যি সেটা বলছি। তুমি তো কত বড় বড় কথা বলতে, ও কত ভালো দেন, অনেক ভালো জব করবে। এখন দেখতে তো পাচ্ছি তার নমুনা কি করছে, গাড়ি পরিষ্কার করে খান। তোমার না ওকে নিয়ে অনেক অহংকার ছিল, দিল তো তোমার অহংকারের 12টা বাজিয়ে। হাই, তোকে বলছি আমি একবারে চুপ থাক, আর একটা বাজে কথা বলবি না। আমি কেন চুপ করব বাবা? আর আমি যদি চুপ করি তাহলে তো সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। ও এখানে গাড়ি পরিষ্কার করছে, ড্রাইভারের কাজ করছে, এটা তো মিথ্যা হয়ে যাবে না? তুমি সবকিছু দেখার পরেও ওর সাপোর্ট দিয়ে কথা বল। শোনো, ও যখন ভালো রেজাল্ট করতো তখন ও এমনি এমনি করতো না, মনে হয় নকল করে নিয়ে পাশ করতো। আর বাবা তুমি আমাকে দেখ, আমি কত ভালো জব করি, আর কার সঙ্গে আমার তুলনা কর। ছোটবেলা থেকে শুনে আসতেছি যে তুই ওর মতো হ, ওর মতো হ। আমি যদি ওর মতো হতাম তাহলে আমারও এভাবে গাড়ি পরিষ্কার করতে হতো। ভালোই হয়েছে আমি নিজের মতো করে বড় হয়ে, আর এই জন্যই আমি এখন ভালো জব করি আর ও করে গাড়ি পরিষ্কার। আরে মনিব, তুমি ভুল ভাবছো। এই গাড়িটা আহা বাবা, তোমার ওকে এক্সপ্লেইন করতে হবে না। ও তো এমনি ছোট থেকে বেদব রয়ে গেল। আমি ওকে মানুষ করতে পারলাম না। বাবা, ছোট লোকটার জন্য তুমি আমাকে অপমান করে কথা বলছো, তাও আবার এই ছোট লোকটার সামনে। তোমার মেয়ে কত ভালো জব করে, এটা নিয়ে তো কখনো তুমি অহংকার করো না। আর এই সামান্য একটা কাজের ছেলের মতো দেখতে কে নিয়ে তুমি এত বড়াই করো, এত অহংকার করো, আর এখন ওর সামনেই তোমার মেয়েকে অপমান করছো। সেই ছোটবেলা থেকে দেখে আস, সবসময় তুমি ওর সাপোর্ট নিয়ে কথা বলো আর ওর সঙ্গে আমার তুলনা। এই তুই থাম, ওর কতটুকু যোগ্যতা আছে আমি জানি। বাবা তুমি ওর কথা কিছু মনে করো না। আর তোমার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আসি বাবা, ভালো থেকো। হ্যাঁ চল তো, চল আয় আয়। আরে স্যার, আপনারা এখানে? তাই তুই এখানেও চলে এসেছিস নিজে অপমানিত হওয়ার জন্য? তুই চুপ থাকবি? কেন চুপ থাকবো বাবা? তুমি ওর দিকে একবার দেখ, আগের দিন ওখানে অপমান করেছি তাহলে তোর পোষায়নি তাই না? এখানেও চলে এস, এখান থেকে যা, আমাদের মন মেজাজ ভালো নেই। স্যার, আপনাদের দেখে উদাসীন মনে হচ্ছে, কিছু হয়েছে আমাকে বলুন। না আসলে আপু ওরকম কোনো সমস্যা নেই। 1500 টাকা দিতে পারবে? বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও কোত্থেকে 1500 টাকা দিবে? ওর কাছে তোমার 15 টাকাও নেই, আর 1500 টাকা চাচ্ছ? তুই থামবি? স্যার, 1500 টাকা কেন লাগবে আমাকে বলুন। আসলে হয়েছে কি বাবা, আমরা এখানে লাঞ্চ করেছি বুঝলে, বলি না মানে বেটা বাসায় রেখে এসে পড়ে। তুমি যদি 1500 টাকা দিতে তাহলে বিলটা পে করতে পারতাম। আমি তোমাকে 2 দিন পরে দিয়ে দিচ্ছি বাবা। স্যার, আপনি এটা কি বললেন? টাকা ফেরত দিতে হবে কেন? আপনি আবার কত উপকার করেছেন, বিনা পয়সায় পড়িয়েছেন।
যখন আমার কাছে টাকা ছিল না আপনি আমার কাছ থেকে টাকা নেননি। আপনি যদি আমাকে সঠিক সময় সঠিক বিদ্যা না দিতেন তাহলে আজকে হয়তো এই ভালো পোস্টে থাকতে পারতাম না। এত বড় পোস্ট মানে তুমি কিসে আছো বাবা? স্যার আমি একজন বিসিএস ক্যাডার, মানে আমি ম্যাজিস্ট্রেট। ও ভাই, দেখেছিস, তোকে বলতাম না, আমি জানতাম এই ছেলে একদিন অনেক বড় একজন কিছু হবে। আজ ভাই সেটা আমি গর্ব করছি, কারণ ও একজন ভালো স্টুডেন্ট, আজকে তার প্রমাণ রেখে। আরে বাবা, ও যদি ম্যাজিস্ট্রেট হতো তাহলে ওই দিন কি ওখানে গাড়ি পরিষ্কার করতো? ও ভালো কিছু করতো, ওইখানে গাড়ি পরিষ্কার করছে আর এখানে এসে আমাদেরকে বড় বড় গল্পে অনেক ম্যাজিস্ট্রেট, এটা আমার আবার বিশ্বাসও করতে হবে। মনি, ওই গাড়িটা আমার ছিল। কেন নিজের গাড়ি নিজে পরিষ্কার করা যায় না? আমি আমার গাড়ি পরিষ্কার করছিলাম। আচ্ছা, আমি যে ম্যাজিস্ট্রেট এটা বিশ্বাস করতে তোমার কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আমার সন্দেহ আছে। আমি বিশ্বাস করি না যে তুই ম্যাজিস্ট্রেট। শোন, তুই যে আমাকে গল্প শোনালি তার জন্য আমি এখন তোকে শাস্তি দিই। আমার হাজবেন্ড এই এরিয়াতে পুলিশের জব, ও একটু পরে আসতেছে। আসার পরে আমি ওকে বলবো আর তোকে জেলের ভাত। তুই যে আমাকে ভুয়া ম্যাজিস্ট্রেটের পরিচয় দিচ্ছিস, এর শাস্তি যে কত কঠিন হতে পারে সেটা আমার হাজবেন্ড আসলে তুই টের পাবি। তাহলে তোমার হাজবেন্ডকে আসতে দাও, তখনই প্রমাণ হয়ে যাবে আমি কে। কি হয়েছে মনি, এত আর্জেন্ট কল করলে? কি সমস্যা? তুমি এসে গেছো, দেখো না একটা লোক ভুয়া ম্যাজিস্ট্রেটের পরিচয় দিয়ে এখান থেকে ঘুরে বেড়াচ্ছে। ভুয়া ম্যাজিস্ট্রেট? কার এত বড় সব যে এই এরিয়াতে এসে ভুয়া ম্যাজিস্ট্রেটের পরিচয় দিচ্ছে? কোথায়? এই যে এই লোকটা। স্যার আপনি এখানে? এই, তুমি ওনাকে স্যার কেন বলছো, সালামটা কেন দিচ্ছ? এই থামো, তুমি কাকে কি বলছো? তুমি কি চেনো ওনাকে? উনি হচ্ছেন এই এরিয়ার ম্যাজিস্ট্রেট আর তুমি ওনাকে ভুয়া বলছো? কি উনি ম্যাজিস্ট্রেট? জি, উনি হচ্ছেন আমাদের এরিয়ার ম্যাজিস্ট্রেট। দেখেছিস, আমি বলেছিলাম না ওর উপর আমার আস্থা আছে। আজকে ও আমার এলাকার একজন ম্যাজিস্ট্রেট, আমি প্রাউড ফিল করছি বাবা। স্যার স্যার এক্সট্রিমলি সরি, আমি আমার ওয়াইফের পক্ষ থেকে আমি ক্ষমা চাই। হ্যাঁ খাউন সাহেব, আপনার ক্ষমা চাইতে হবে না। জুতা মেরে গরু দান করার কোনো প্রয়োজন নেই। শুনুন, আমি জানি যে আপনি একজন সৎ পুলিশ অফিসার, বাট আপনার ঘরের এই অবস্থা কেন? শুনেন, আগে ঘর সামলাবেন, তারপর বাহির। আর একটা কথা, আপনাকে আমি সেদিন অপমান করতে পারতাম আপনার বাবার সামনে। কেন করিনি জানেন? কারণ আপনার বাবা আমাকে পড়িয়েছেন, সে আমার টিচার, সে আমার গুরুজন, তাই তার সামনে তার মেয়েকে অপমান করিনি। আমি যদি তার সামনে আপনাকে অপমান করতাম, সে অনেক কষ্ট পেত। আমি তার শিক্ষায় শিক্ষিত হয়েছি, তার আদর্শে বড় হয়েছি, তাই তো পারিনি আপনাকে অপমান করতে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যার কাছ থেকে শিক্ষা নিয়েছি তার মেয়ের এই অবস্থা হবে, এটা আমার ভাবতেও কষ্ট হতো। আর স্যার, আপনারা যে খাওয়া দাওয়া করেছেন, বিল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই রেস্টুরেন্টের ওনার আমি। মাঝে মধ্যে আসবেন, আমি ধন্য হব। দাঁড়িয়ে আছিস কেন? চল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, 4 লাখ টাকা দিয়ে দে। আর আমি একটু শহরে আইছি তো, ওই একটা বাড়ি কিনতি, 2 কোটি টাকার একটা বাড়ি দিয়েছি, অনেক সুন্দর, এটা দেখতে আইছি আর কি। আচ্ছা রাখ। ট্রেনটা জ্যাম হয়ে গেছে, একটু পরিষ্কার করে দে। এই আপনারা পাগল হয়ে গেছেন না? আমাকে দেখলে কি মেতর মনে হচ্ছে? আমরা কৃষক, আমরা মেতন না। তো কি হয়েছে? তোর সাথে তো কোদালটা আছেই, কোদালটা দিয়ে এটা পরিষ্কার করে দে। মানে তোর কথা শুনে মনে হচ্ছে যে তোর ব্যাংকে কোটি কোটি টাকা আছে, বসে বসে খাস। নে কাজ কর, তোদের পারিশ্রমিক দেওয়া হবে। আমরা গরিব না দেই নর্দমা পরিষ্কার করব। শোনেন, আমাদের কম হলেও 200 বিঘার উপরে সম্পত্তি আছে, কিন্তু এই যে আমাকে দেখতেছেন, আমাকে পোশাক আশাক দিয়ে হয়তো বা ভাবতেছেন যে আমরা গরিব মানুষ, কিন্তু আমরা গরিব, আমাকে যথেষ্ট পরিমাণে টাকা পয়সা আছে, আমরা এমনি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তার জন্য এরকম পোশাক আশাক পরে। আর আপনারা আমাকে এসব পরিষ্কার করতে করেন, তাই না? কোথাকার কোন বস্তি থেকে উঠে এসে ভাব নিচ্ছে কোটিপতির মতো। এই নিজের চেহারাগুলো আয়নায় দেখেছিস ঠিক মতো যে এত পাট নিচ্ছিস? আচ্ছা মানলাম তোরা কৃষক, খেতে চাষবাস করে খাস, তোর স্বামীর হাতে কোদালটা দেখেই তো বললাম এটা পরিষ্কার করতে। মানে 2 বেলা ঠিক মতো পেটে ভাত জোটে না, অথচ একটু কাজের কথা বললে খুব ইজ্জতে লেগে যায়, তাই না? একেবারে কোটিপতির ভাববি। আরে কাজ করলে তো তোদেরকে টাকা দিব, তাই না? কাজের বিনিময়ে তো তোর টাকাই পাবি। কিসের জন্য কাজ করতে যাব? মগের মূল্য পাইছেন নাকি? হ্যাঁ, আমরা কাজ টাজ করতে যাবো না। আচ্ছা, আমরা যে এরকম পোশাক আশাক পরে আছি, তাতে আপনাকে কি আপনাকে তো কোনো সমস্যা দেখতেছি না, তাই আপনাকে মতো সারাদিন মোটা মোটা কাপড় চোপড় পরে থাকবো নাই? আমরা এসব কাপড় চোপড় পরে থাকতে পারি না। শোনেন, আমাকে টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু এই যে পাতলা পাতলা শাড়ি এই পরে থাকলে আমাকে ভালো লাগে, বুঝছেন? আর আমার স্বামীর ক্ষেত্রেও তাই। আর আপনারা সে তখন থেকে আমাকে অপমান করে কথা বল। শোনেন, আমাকে টাকা পয়সার কোনো অভাব নেই, আমাকে বাড়ি গাড়িরও কোনো অভাব। এই, তুমি কিছু বসছো না কেন? কও। কি কব?
আজকালকার মানুষকে দেখলি অবাক, মানে পোশাক আশাক দেহে মানুষের বিচার কি দরকার? আচ্ছা আমরা এই যে কাপড় চোপড় পরে তাতে কি হয়েছে? আমাকে ব্যাংকে টাকা নেই, আমাকে গাড়িও তো টাকা থাকতো। মানুষজনদের কেন আপনারা এই পোশাক দিয়ে বিচার করেন? যারা বেশি ফুটনি দেখায় তাকে টাকা পয়সা থাকে না, যারা ফুটনি দেখায় না তাকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে। একটা কথা সবসময় মনে রাখ, আপনারা যারা শহরে থাকেন তাকে ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা থাকে তার চেয়ে বেশিটা লুঙ্গির খোটে থাকে গ্রামের কথা, বুঝতে পারিছেন? আর আপনারা করছেন শুট বুট পরার কথা, ও কি আমরা কিনতে পারিনি? কয়টাই বা দাম? আমি কি শুট বুট পরে মাঠে কাজ করবো না? আমার আন্ডারে মেলা মানুষ কাজ করে, আমারও এইসব পোশাক পরেই তাদের সাথে দেখা করতে যাচ্ছি, কারণ কর্মচারীদের সাথে যদি ভালো ব্যবহার না করা হয় তারা কাজ করেন। আমার এই পোশাক পরে গেলি তারা আমার সম্মান করে, শ্রদ্ধা করে। আর হ্যাঁ, আমার এই যে বোর পোশাক দেখতিস, আমার বউরে সালি আমি 10 লাখ টাকা দামের কাপড় চোপড়ও কিনে পরা, কেন পরাই না? কারণ সে ঘরের কাজ কাম